আশা করি ভালো আছো। এটা আমাদের 15তম লেকচার। আমরা আগের লেকচার থেকে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা শুরু করছি। তো আমরা কুইকলি একটু দেখে আসি আমরা আগের দিন কি কি পড়ছি। আমরা আগের দিন পড়ছি হচ্ছে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায় সেটা দেখে আসছি। এরপর দেখে আসছে হচ্ছে কি আন্তঃআণবিক বল, এটি কি স্থিতিস্থাপক বল, সেটা প্রুফ করে আসছি। এরপরে আমরা দেখে আসছি হচ্ছে তোমার বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতার সংজ্ঞা, কখন পূর্ণ স্থিতিস্থাপক বলা হয়, কখন দৃঢ় বস্তু বলা হয়। এরপর আমরা বিকৃতি সম্পর্কে দেখে আসছি। কি বিকৃতি কখন হচ্ছে, বিকৃতি তিন ধরনের হয়, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি। এবং প্রতিটা বিকৃতির সূত্র কি ছিল, সেম ছিল, সেটা হচ্ছে কি পরিবর্তন ডিভাইডেড বাই কি আদি অবস্থান। সেটা দৈর্ঘ্য বরাবর হতে পারে, আয়তনের জন্য হতে পারে, অথবা একটু স্পেশাল জিনিস সেটা হচ্ছে কি কৃন্তন বিকৃতি বা মোচক বরাবরও কিন্তু কি হতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখছি হচ্ছে কি নরমালি বিকৃতির কোনো কি হয় না, একক হয় না, কারণ দুইটারই কি কিসের অনুপাত, নয় দৈর্ঘ্যের অনুপাত, নয় কি আয়তনের অনুপাত, এই জন্য বিকৃতি কোনো একক হয় না। এরপর আমরা পীড়ন সম্পর্কে পড়ে আসছি। পীড়ন হচ্ছে কি, পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল ছিল। তো পীড়নের সাথে চাপের একটা পার্থক্য ছিল, সেটা আমরা পড়ে আসছি। পীড়নও কি তিন প্রকার ছিল, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন আর কি কৃন্তন পীড়ন। আচ্ছা, এরপরে আমরা এই তিনটা পীড়ন সম্পর্কে ভালো করে পড়ে আসছি। এরপর আমরা পড়ে আসছি হচ্ছে কি হুকস ল, যেখানে বলছিলাম আমরা যে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক কখন, যদি কি হয় স্থিতিস্থাপক সীমার মধ্যে হয়। তো এই সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা বলছি হচ্ছে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু কি একটা গুণাঙ্ক, সেটাকে আমরা বলছি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো তিন ধরনের পীড়নের জন্য তিন ধরনের কি আসছে স্থিতিস্থাপক গুণাঙ্ক আসছে, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, যার আরেকটা নাম হচ্ছে কি ইয়ং মডুলাস, এরপর হচ্ছে কি আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর একটা হচ্ছে কৃন্তন গুণাঙ্ক। তো তিনটারই সূত্র আমরা আলাদাভাবে দেখছি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, সেম ভাবে আয়তনের জন্য আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। প্রত্যেকটা আমরা আলাদা করে কি ম্যাথও পড়ে আসছে। এরপরে আমরা এই গ্রাফটা একটু অ্যানালাইসিস করছি যে কখন পর্যন্ত সে স্থিতিস্থাপক সীমা ছিল, এরপরে কখন তার একটা কি স্থায়ী বিকৃতি সৃষ্টি হয়েছে, আর কখন জিনিসটা কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এরপর আমরা কিছু ম্যাথ দেখছি এখানে। এরপর আমরা এখানে এসে কিন্তু কি আমরা এই যে আমি কি করতেছি পীড়ন দিয়ে কাজ করতেছি, সেই কাজের একটা কি রাশিমালাও কিন্তু কি প্রতিপাদন করছি, w ইজ ইকুয়াল টু হাফ ইনটু y a l স্কয়ার বাই l, এটা ছিল কার জন্য, ইয়ং এর গুণাঙ্কের জন্য। আবার আমরা দেখছি হচ্ছে কি একক আয়তনে কৃত কাজের ক্ষেত্রে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতিটা কি তিনটার জন্যই সেম ছিল, সেটা ইয়ং এর গুণাঙ্ক হোক না কেন, আয়তন গুণাঙ্ক হোক না কেন, অথবা কি আমার কৃন্তন গুণাঙ্ক হোক না কেন, সবার জন্য কি একক আয়তনে কৃত কাজ হচ্ছে হাফ ইনটু পীড়ন ইনটু কি বিকৃতি। আচ্ছা, এরপর আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখছি। এখানে পরে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো আলোচনা করছি, সংনম্বর নিয়ে আলোচনা করছি, আর শেষে আসছে আমাদের কি দৃঢ়তার গুণাঙ্কগুলো আলোচনা করছি। তো প্রত্যেকটার সূত্র তুমি যদি না লিখে রাখো আগে ক্লাসে, আমি বলবো যে তুমি আগে ক্লাসটা একটু রিওয়াইন্ড করে করে প্রত্যেকটার কি সূত্রগুলো নিয়ে বসো, তাহলে তোমার কি এই ভিডিওটা দেখতে সুবিধা হবে। তো আজকে আমাদের ক্লাসের শুরুটা হচ্ছে পয়জনস রেশিও দিয়ে। তো পয়জনস রেশিও বলতে কি বোঝায়, ফার্স্টে সহজ লাইনে বলি আমরা এখানে। আমরা যখন কোনো বস্তুকে প্রসারিত করি, খেয়াল করো, তুমি এই রাবারের কথা চিন্তা করো, আর দেখো তো আমরা এই রাবারটাকে দৈর্ঘ্য বরাবর কি করলাম, প্রসারিত করলাম। দেখো তো দৈর্ঘ্য বরাবর প্রসারিত হওয়ার কারণে তার প্রস্থ বরাবর সংকুচিত হয়ে যাচ্ছে না, আবার উল্টাভাবেও কিন্তু সম্ভব। এই জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে একটা চিজ কিউব। তো এই চিজ কিউবটাকে আমরা যখন খেয়াল করো তো প্রস্থ বরাবর কি করতেছি, খেয়াল করো তো আমি যখন এই দৈর্ঘ্য বরাবর চাপটা দিচ্ছি, তাহলে তো প্রস্থ বরাবর কি হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে না, এটা কিন্তু কি প্রস্থ বরাবর প্রসারিত হয়ে যাচ্ছে। প্রস্থ বরাবর প্রসারিত হওয়ার কারণে কি হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য বরাবর কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। তা আমরা আমাদের নর্মাল লাইফে যতগুলো বস্তু দেখি, প্রত্যেকটা বস্তু কিন্তু কি এই ধরনের ধর্ম দেখায় যে কোনো দৈর্ঘ্য একটা দিক বরাবর কি প্রসারিত করলে আরেকটা দিক বরাবর কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তো পয়জনস বলছে এই যে এক দিক বরাবর প্রসারিত করলে আরেক দিক বরাবর কি সংকুচিত হয়ে যাচ্ছে, এটা একটা কি আছে, সম্পর্ক আছে। আচ্ছা, এই সম্পর্কটাই হচ্ছে কি আমার পয়জন রেশিও। পয়জন রেশিওটা হচ্ছে মিউ, এই জিনিসটা হচ্ছে মিউ। মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 500 বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ 500 বরাবর যে বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বরাবর যে বিকৃতি। এই মাইনাসটা কিন্তু কি ভোলা যাবে না, এই মাইনাসটা কিন্তু সবসময় আসবে, এবং মাইনাসটা কেন দিতে হয় সেটা আমি একটু পরেই বলতেছি। তো এই মিউর মানটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে থাকে, -1 থেকে 0.5 পর্যন্ত। আমাদের অনেক ধরনের বস্তু আছে, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে কি প্রত্যেকটা বস্তুর মান এই -1 থেকে কি 0.5 পর্যন্তই থাকে এই পয়জনস রেশিওটা। আচ্ছা, এর সূত্রটা একটু ব্যাখ্যা করি। দেখো তো এই সিলিন্ডারের কথা চিন্তা করো, অথবা মনে করতে পারো একটা রাবারের সিলিন্ডার। আমরা এই রাবার সিলিন্ডারকে টেনে লম্বা করে দিলাম, খেয়াল করো আগে ছিল এলআই, টেনে লম্বা করার কারণে পরে দৈর্ঘ্য হচ্ছে কি এলএফ। টেনে লম্বা করার কারণে আবার কি হচ্ছে, দৈর্ঘ্য বরাবর প্রসারিত হচ্ছে, তার মানে কি আমার কি আমার প্রস্থ বরাবর কি হবে, সংকুচিত হয়ে যাবে না। আগে যদি দৈর্ঘ্য ডিআই হয়, প্রস্থ ডিআই হয়, এখন প্রস্থ হচ্ছে কি ডিএফ। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমি লং মানে বোঝাচ্ছে হচ্ছে দৈর্ঘ্য বরাবর লংগিটিউড, আর ল্যাট মানে হচ্ছে ল্যাটেরাল অথবা প্রস্থ বরাবর। তো দৈর্ঘ্য বরাবর আমার বিকৃতিটা কি হবে তাহলে, এলএফ মাইনাস এলআই ডিভাইডেড বাই কি এলআই না, আর প্রস্থ বরাবর বিকৃতিটা কি হবে বা 500 বিকৃতিটা কি হবে
ডিএফ মাইনাস ডিআই ডিভাইডেড বাই কি ডিআই। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমার এতক্ষণ পর্যন্ত দেখে আসছে কি এই যে একদিক বরাবর যদি প্রসারিত করে আরেক দিক বরাবর কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে না। তার মানে হচ্ছে খেয়াল করো তো এই জায়গায় এল এফ গ্রেটার দেন কি এল আই না, কারণ আমি কি দৈর্ঘ্য বরাবর প্রসারিত করছি। আর এই জায়গায় খেলা তো ডিএফ লেস দেন ডিআই হবে না, কারণ কি প্রস্থ বরাবর কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। এই সূত্রে খেয়াল করো তো আমরা যখন কি এখানে মান বসাবো, এই কি এই দৈর্ঘ্য বিকৃতিটা পজিটিভ আর পার্শ্ব বিকৃতিটা কি আসবে, নেগেটিভ আসবে না। তারপর এরপরে আমি যখন এই মানটা এই সূত্রে বসাবো, খেয়াল করো তো দৈর্ঘ্য বিকৃতি পজিটিভ, পার্শ্ব বিকৃতি কি নেগেটিভ, তার আলটিমেটলি কি মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে কি মিউর মানটা কি আসবে, পজিটিভ আসবে না। সেম কথা কিন্তু এটা ক্ষেত্রেও প্রযোজ্য। এই ক্ষেত্রে কি আসতো, পার্শ্ব বিকৃতিটা পজিটিভ আসতো আর কি আসতো, দৈর্ঘ্য বিকৃতিটা নেগেটিভ আসতো। সেম ভাবে কি মাইনাসে মাইনাসে কাটা গিয়ে আলটিমেটলি আমার মিউর মানটা কি আসতো, পজিটিভই আসতো। কিন্তু আমি তোমাকে বলছি মিউর মানটা কি, মিউর মানটা -1 থেকে 0.5 পর্যন্ত, তার মানে মিউর মান কি নেগেটিভ হওয়ার কিন্তু কি চান্স আছে। সেটা কখন, আমরা তো দেখতে পাচ্ছি কি যখনই আমি প্রসারিত করি না কেন, যে দিক বরাবরই প্রসারিত করি না কেন, আরেক দিক বরাবর কি হবে, অবশ্যই সংকুচিত হবে। অর্থাৎ প্রসারণটাকে যদি পজিটিভ ধরি, সংকুচিতটা কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে এমন কোন বস্তু কি আছে যে বস্তুটাকে আমি কি দৈর্ঘ্য বরাবর প্রসারিত করলে প্রস্থ বরাবর প্রসারিত হবে, আবার দৈর্ঘ্য বরাবর সংকুচিত করলে প্রস্থ বরাবরও কি সংকুচিত হবে। আসলে এমন বস্তু কিন্তু কি আছে আমাদের নর্মাল ডেইলি লাইফে, নর্মাল এরকম বস্তু দেখি না, কিন্তু ফিজিক্সের ওয়ার্ল্ডে এরকম বস্তুর সম্ভাবনা কিন্তু কি আছে। আমি তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখো এই ভিডিওটা দেখো। দেখো এখানে একটা অদ্ভুত ধরনের একটা বস্তু দেখা যাচ্ছে। এই বস্তুটা যখন আমি পাশ থেকে টানতেছি, তখন আবার খেয়াল করো, ভিডিওটা কিন্তু একটু ফাস্ট ছিল, ভালো করে খেয়াল করো। যখন টানা হচ্ছে খেয়াল করো, দৈর্ঘ্য বরাবর টানলে কি প্রস্থ বরাবর দেখো তো বেড়ে যাচ্ছে না। আরেকবার দেখাই, ভালো করে খেয়াল করো। যখন দৈর্ঘ্য বরাবর টানতেছি, প্রস্থ বরাবর কিন্তু কি বেড়ে যাচ্ছে। দৈর্ঘ্য বরাবর প্রসারিত হচ্ছে, প্রস্থ বরাবর কি প্রসারিত হচ্ছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা আমাদের তাহলে এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমাদের খেয়াল করে দাও, যেহেতু কি দুটাই পজিটিভ, পার্শ্ব বিকৃতি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, অর্থাৎ পার্শ্ব বিকৃতি প্রসারিত হচ্ছে, দৈর্ঘ্য বিকৃতি কি প্রসারিত হচ্ছে, তার মানে কি দুটাই পজিটিভ। তাহলে আলটিমেট রেজাল্ট আসতেছে কি মাইনাস না। এই জন্য কি নিউর মান -1 থেকে 0.5 পর্যন্ত হতে পারে। তো এই ক্ষেত্রে তোমাদের তপন স্যারের বইয়ে আর ইসাক স্যারের বইয়ে একটু তফাৎ আছে। তুমি যদি একটু খেয়াল করো, আমার কাছে এখানে ইসাক স্যারের বইটা আছে, ইসাক স্যারের পুরান বই, এবং একটু দেখাই, আমাদের এখানে আশা করি পাওয়া যাবে। আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, দেখো এখানে যখন ওরা রেঞ্জ নিয়ে বলছে, দেখো -1 থেকে হাফের মধ্যবর্তী জায়গায়, দেখো এখানে কোনো কি ইকুয়াল টু সাইন নাই, ওরা -1 থেকে বড়, হাফ থেকে কিন্তু কি ছোট। আর তুমি যখন তপন স্যারের বই দেখবা যে এখানে কিন্তু কি এই লেস দেনের পাশাপাশি এখানে একটা ইকুয়াল টু সাইন আছে, এখানে একটা ইকুয়াল টু সাইন আছে। তো আকর্ষণ করতে পারো আমি কোনটা ইউজ করবো। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার ভেরি করে, নর্মালি দুইটাও অপশনই থাকে না, মানে তোমার অপশনের মধ্যে এটাও আছে এটাও আছে এমন হয় না, নর্মালি যে কোনো একটা থাকে, নয় এটা থাকে আর নয় কি তপন স্যারের অপশনটা থাকে। তো যদি নর্মালি দুইটাই থাকে, তাহলে আমি বলবো যে তুমি ইসাক স্যারের যে বই অপশনটা আছে এটা ইউজ করো, ঠিক আছে। আচ্ছা, তো যদি কখনো দুইটা অপশন থাকে, আমার মনে হয় তোমাকে দুইটাই আনসার দিবে, দুইটাতে নাম্বার দিবে। কিন্তু যদি এরকম হয় যে হ্যাঁ আমার একটা আনসার দরকার, আমি বলবো তুমি কি ইসাক স্যারের যেখানে কি ইকুয়াল টু নাই, এই জিনিসটা তুমি কি ইউজ করতে পারো। আচ্ছা, এটা গেল আমাদের পয়জনস রেশিও। তাহলে দেখো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, ওই ধরনটা এখানে দিয়েছে যে কি আমাদের এটা হচ্ছে এমন একটা বস্তু, যে বস্তুটা কি আমার পয়জন হিসেবে কি হতে পারে, নেগেটিভ হতে পারে। এমনি আরো একটা বস্তু আমাদের ইয়াতে আছে, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড আছে, যেটা হচ্ছে মধু। দেখো তো মধুর এই কিউবটা, এই মধুর চাকটা যখন আমরা কি এরকম বাঁকাবো, দেখবা যে কি মধুরের চাকটাও কিন্তু কি আমার দৈর্ঘ্য বরাবর প্রসারিত হলে প্রস্থ বরাবর কি হয়, প্রসারিত হয়। আচ্ছা, এরপর দেখো আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে এরকম, দুটি সমান দৈর্ঘ্যের তার এ ও বি এর ব্যাস যথাক্রমে এত এবং কি এত, ব্যাস বলে দিছে, এটা ব্যাসার্ধ নিয়েও বলে দিতে পারে, সেম কথা। উভয়কে সমান বল দ্বারা টানলে এ দৈর্ঘ্য বৃদ্ধি বি এর দৈর্ঘ্য বৃদ্ধির কি হয় 4 গুণ হয়, অর্থাৎ এ এর দৈর্ঘ্য কি বেশি বৃদ্ধি পায়। এই তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দেওয়া আছে। তো বলছে এ তারটির দৈর্ঘ্য 50% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত। আচ্ছা, বলছে এ তারটির দৈর্ঘ্য 50% আমি কি বাড়াতে যাচ্ছি। আগের ভিডিও থেকে আমরা দেখছি এরকম যখন পার্সেন্টেজ বৃদ্ধি বলবে, আমরা বুঝছিলাম কি যে পার্সেন্টেজ বৃদ্ধি বলা মানেই হচ্ছে কি বিকৃতি। এই 15% বলছে না, তার মানে আমার বিকৃতি হচ্ছে কি 15/100, যেহেতু পার্সেন্টেজকে আমাকে আবার কি করতে হবে, নর্মাল ম্যাথে পরিণত করতে হবে। তো এই তারটির দৈর্ঘ্য 50% বৃদ্ধি করতে মানে হচ্ছে কি আমার আসলে 15% বিকৃতি ঘটাতে কি পরিমাণ পীড়ন লাগবে। দেখা তো অলরেডি আমাকে কি এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক বলেই দিছে, অলরেডি আমাকে কি বিকৃতিও বলে দিছে, তাহলে পীড়নটা বের করা খুব সহজ না। তাহলে দেখো এ তারের দৈর্ঘ্য বিকৃতি কত, 15%, 0.15। তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক বলে দিছে। আমরা জানি হচ্ছে কি ইয়ংয়ের গুণাঙ্ক মানে হচ্ছে কি
পীড়ন বা বিকৃতি না, অথবা যেটাকে কি লেখা যায় এফ ইন্টু ক্যাপিটাল ডিভাইডেড বাই কি এ ইন্টু স্মল এ। তাহলে এটা হচ্ছে আমার কি পীড়ন বাই বিকৃতি। তো বিকৃতি বলে দিছে, আমাকে চাইছে কি পীড়ন না, তো পীড়নটা চলে আসবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন m ইনভার্স 2। তো সেকেন্ড কোশ্চেনটাকে, সেকেন্ড কোশ্চেনটা বলছে কোন তারটি বেশি স্থিতিস্থাপক। তো এই কোশ্চেনটা তোমার ডিরেক্টলি পয়জনের সাথে রিলেটেড না, কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই জন্য এখানে দেওয়া হয়েছে। কোন তারটি বেশি স্থিতিস্থাপক, এটা আমরা আগে ক্লাসেও দেখছি, সেটা হচ্ছে কি যে তারের ইয়ং এর গুণাঙ্কের মান বেশি আসবে সেই তারটা কি বেশি স্থিতিস্থাপক হবে না। তো এর মধ্যে আমাকে অলরেডি কি এই তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক কি বলেই দিছে। তাহলে আমার অ্যাকচুয়ালি কি লাগবে, বি তারের ইয়ং এর গুণাঙ্কের মানটা লাগবে। তাহলে খেয়াল করো এখানে আমরা কিভাবে বের করছে, দেখো এ এবং বি উভয় তারের আদি দৈর্ঘ্য কি ধরছে এল ধরছে। তো এ তারের ব্যাসার্ধ আমাকে বলে দিছে না, আমাকে ব্যাস বলে দিছে, এ ও বি এর দুইটার কি ব্যাস বলে দিছে, আমি দুইটা কি দুইটারই ব্যাসার্ধ বের করলাম। তো উভয়ের উপর প্রযুক্ত বল আমি কি ধরে নিলাম, এফ ধরে নিলাম। উভয়ের উপর আমার কি সেম পরিমাণ বল আমি প্রযুক্ত করলাম। খেয়াল করে এখানে বলছে যে এ দৈর্ঘ্য বৃদ্ধি বি এর দৈর্ঘ্য বৃদ্ধির কয় গুণ হয়, 4 গুণ হয়, অর্থাৎ এল এ ইজ ইকুয়াল টু কি 4 এল বি। এগুলো হচ্ছে আমাদের শর্ত যেগুলো ওরা কি বলে দিছে। আমি এখন দুইটা আলাদা আলাদা করে কি ইয়ং এর গুণাঙ্কগুলো বের করতেছি। তাহলে ওয়াই এ ইজ ইকুয়াল টু কি আসবে এফ ইনটু এল, এই দুইটা কি আমার এ এবং বি দুইটার জন্য কি ছিল সেম ছিল, এই জন্য খেয়াল করো কোনো সাবস্ক্রিপ্ট নাই। আর নিচে এ ইনটু এল, দেখো তো এ এ আর এল, এটা মানে বোঝা যাচ্ছে হচ্ছে কি আমার এটা এ তারের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি এ তারের দৈর্ঘ্য পরিবর্তন। তো যেহেতু কি তাদের ব্যাসার্ধ আলাদা, অবশ্যই কি তাদের ক্ষেত্রফলে কিন্তু কি আসবে আলাদা আসবে। তাহলে খেয়াল করো এই যেগুলো কি পাই আর স্কয়ার, তার মানে পাই আর এ স্কয়ার ইনটু এল এ, সেম ভাবে কি পাই আর বি স্কয়ার ইনটু কি এল বি। আমরা যখন অনুপাত নিব কাটাকাটি কি দেখা যাবে কি, দেখো তো আমার আলটিমেটলি আসছে কি ইজ ইকুয়াল টু করে কি 1 চলে আসছে, অর্থাৎ দুইটা কিন্তু কি সমান। খেয়াল করো যদিও এখানে কি বলছে, খেয়াল করো দুইটার ব্যাস কিন্তু খেয়াল করো এ এর ব্যাস কিন্তু কি বি এর ব্যাসের কি ছিল, বি এর ব্যাস কিন্তু এ এর ব্যাসের কি ছিল দ্বিগুণ ছিল, কিন্তু আবার এ এর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর কি ছিল 4 গুণ ছিল। আলটিমেটলি কাটাকাটি কি দেখা যাচ্ছে কি আমার দুইটা ইয়ং এর গুণাঙ্ক কি হয়ে গেছে সমান হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারবো দুইটা তারে কিন্তু কি সমান স্থিতিস্থাপক। ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল, তুমি এটা আরেকবার দেখতে পারো ভিডিওটা রিওয়াইন্ড করে। আচ্ছা এবার আমরা পয়জনের সাথে রিলেটেড এমন একটা ম্যাথ দেখি। একটা পাথরকে নির্দিষ্ট স্থানে নেওয়ার জন্য একজন শ্রমিক একটি রশি বেঁধে টানছেন। তেমন করে সেই পাথরটা এই পাথর সাথে একটা রশি বেঁধে কি টানা হচ্ছে। পাথরের ভর 200 কেজি এবং বাধা অংশ ছাড়া রশির দৈর্ঘ্য নরমালি হচ্ছে কি 5 মিটার। টানের কারণে রশিটির দৈর্ঘ্য 0.05% বৃদ্ধি পেল। যেহেতু পাথরটার ওজন অনেক বেশি, আমরা যখন কি অনেক জোরে টানতেছি, তার মানে অবশ্যই আমার রশিটা একটু কি টান পেয়ে বড় হয়ে যাবে। তো কতটুকু বড় হচ্ছে 0.05% বৃদ্ধি পেল। তার মানে এটাই হচ্ছে রশির বিকৃতি 0.05 ডিভাইডেড বাই কি 100, এবং এর ব্যাস 0.005% কমে গেল। ঠিক আছে, উল্লেখ্য রশিটির ব্যাস 0.025 এবং ব্যাস 1% হ্রাস পেলে রশিটি ছিঁড়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে আমার শর্ত যে আমার ব্যাস যদি 1% হ্রাস পাই, অর্থাৎ এই ব্যাস থেকে 1% হ্রাস পাই, তাহলে রশিটি কি যাবে ছিঁড়ে যাবে। ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, কি কি বলে দিছে, রশির দৈর্ঘ্য বলে দিছে, পাথরের ভর বলে দিছে, রশিটার দৈর্ঘ্য বরাবর বিকৃতি বলে দিছে, আর কি আর পার্শ্ব বিকৃতিটা বলে দিছে, অর্থাৎ ব্যাসটা বলে দিছে, ব্যাসের কত পার্সেন্ট কমে গেল সেটা বলে দিছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে এরকম, দৈর্ঘ্য প্রসারিত অবস্থায় রশিটির পয়জনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা দেখো এইটা ছিল কি আমার এই যে নীল কালারে যেটা দেখতেছো রেখাটা, এটা ছিল আমার কি আমার টানার আগের অবস্থা, যেটা আমরা কি বলতেছি 5 মিটার বলতেছি। আর এই লাল কালারটা হচ্ছে আমার কি টানার পরবর্তী অবস্থা, একটু কি হয়ে গেছে একটু লম্বা হয়ে গেছে। আর এই নীলটা হচ্ছে কি টানার আগের অবস্থা, যতটুকু ব্যাস ছিল টানার কারণে কি হয়ে যাচ্ছে, যেহেতু কি দৈর্ঘ্যটা প্রসারিত হয়ে গেছে, ব্যাসটা কি হয়ে যাবে কমে যাবে। আচ্ছা তো আমাকে দেওয়া আছে কি রশির দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, রশির ব্যাসও দেওয়া আছে 0.05 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধি কত বলছে 0.05% না। তো 0.05% মানে কি এল এর মানে আদি দৈর্ঘ্যের 0.05%। তাহলে আমি কি দৈর্ঘ্য বৃদ্ধিটা পেয়ে যাবো না? অথবা তোমাকে ডিরেক্টলি বলছি কি আমি কি এইভাবে না করে আমি কি করতে পারি, এই 0.05% এটাই হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বিকৃতি, আমি চাইলে ডিরেক্টলি এটা দৈর্ঘ্য বিকৃতি হিসেবে ইউজ করতে পারবো। সেম ভাবে এই 0.005% আমি কি আমার পার্শ্ব বিকৃতি হিসেবে ইউজ করতে পারবো। চাইছি কি পয়জন অনুপাত না, তো পয়জন অনুপাতের সূত্র কি আমরা কি জানি, মাইনাস অফ পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যখন তোমাকে পয়জন অনুপাতটা পড়াইছিলাম বলছিলাম হচ্ছে কি আমরা যখন এরকম পার্শ্ব একটা বাড়ালে আর একটা কমে, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা কিন্তু একটা মাইনাস ইউজ করবো। খেয়াল করো দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে আমরা কিন্তু কি পজিটিভ ইউজ করছি, ব্যাস হ্রাসের ক্ষেত্রে ওরা কিন্তু কোনো মাইনাস বলে দেয় না, আমরা কিন্তু আমাদের আগের জ্ঞান থেকে এখানে কিন্তু একটা মাইনাস ইন্ট্রোডিউস করছি। এই মাইনাসটা কিন্তু কি বুঝতে হবে, নাহলে কিন্তু আমার আনসারটা কিসে আসতো নেগেটিভ আসতো। নর্মালি তোমাকে বলে রাখতেছি আমাদের যেসব ম্যাথ দিবে সেসব ম্যাথে কখনোই কি পয়জন অনুপাত নেগেটিভ আসবে না।
কেন নেগেটিভ আসবে না? কারণ অবশ্যই একটা বৃদ্ধি পেলে আর একটা হ্রাস হবে। বৃদ্ধিটাকে আমরা পজিটিভ ধরবো আর হ্রাসটাকে আমরা কি ধরবো? নেগেটিভ ধরবো। আর সূত্রে সবসময় কি ইউজ করবো? আগে থেকে একটা মাইনাস ইউজ করবো। এটা যাতে সবসময় মাথায় থাকে, ঠিক আছে? এই ব্যাস হ্রাসের নেগেটিভ যাতে আমরা কি না ভুলে যাই। আচ্ছা, এরপরে মানটা বসানোর পর অর্থাৎ সিম্পলি হচ্ছে কি 0.005 ডিভাইডেড বাই 0.05 কত আসবে? ভি যেগুলো আসে হচ্ছে কি ভি না সরি নিউ যেগুলো আছে 0.1, সেটা হচ্ছে কি এই রশিটির পয়জনের অনুপাত। আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেনটা কি? সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে প্রথমে প্রযুক্ত টানে পাথরটিকে সরাতে না পেরে টান দ্বিগুণ করলে এবং এতে রশিটির দৈর্ঘ্য 11% বেড়ে গেল, রশিটি কি ছিঁড়ে যাবে কিনা? বলছে কি প্রথমে যে বল দিছিলাম আমি সেই বলে কি রশিটা কি? আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি। আচ্ছা দেখো, সেকেন্ড কোশ্চেনটা কি ছিল আমার? প্রথমে প্রযুক্ত টানে পাথরটিকে সরাতে না পেরে টান দ্বিগুণ করলো এবং এতে রশিটির দৈর্ঘ্য 11% বেড়ে গেল, রশিটি ছিঁড়ে যাবে কিনা? আচ্ছা, তো আমাকে রশিটি ছিঁড়ে যাওয়ার শর্তটা কি ছিল? বলছিল যে যদি ব্যাস 1% হ্রাস পায় তাহলে কি রশিটা ছিঁড়ে যাবে। তো আমাদের এখানে দেখতে পাইলাম কি আমরা আমাদের দৈর্ঘ্য 11% বেড়ে গেছে। তো আমাদের তাহলে এই ম্যাথে মূল কাজ হচ্ছে কি এই যে দৈর্ঘ্য যে 11% বেড়ে গেল এটার সাথে সম্পর্কিত কতটুকু ব্যাস হ্রাস পেলো সেটা বের করা না? কারণ তার সাথে আমি এই 1% ব্যাস সাথে সাথে যদি আমি তুলনা করি তাহলে কি বলতে পারবো সেটা কি ছিঁড়বে নাকি ছিঁড়বে না। আচ্ছা, তো আমার দৈর্ঘ্যের সাথে কি দৈর্ঘ্যের সাথে ব্যাসের সম্পর্ক কোথায় থাকে? অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির সম্পর্ক কোথায়? পয়জনের অনুপাতের সাথে না? তো আমি তো অলরেডি কি গ নাম্বার কোশ্চেনে পয়জনের অনুপাত বের করেই রাখছি। সেটা কত আসছে? নিউ যেগুলো আসছে কত? 0.1। যেটা আবার বলতে সেটা হচ্ছে কি পার্শ্ব বিকৃতি যখন কি হ্রাস পাচ্ছে আমরা কিন্তু কি মাইনাস ইউজ করবো আর দৈর্ঘ্য বিকৃতি পজিটিভ প্লাস ইউজ করবো। আচ্ছা দেখো, সেকেন্ড কোশ্চেনে দেখো কি হয়েছে। সেকেন্ড কোশ্চেনে বলছে পাথরটিকে না সরাতে পেরে টান কি করলাম? দ্বিগুণ করলাম এবং এতে রশিটির দৈর্ঘ্য কি 11% বেড়ে গেছে। আচ্ছা, তো দেখো তো রশির দৈর্ঘ্য আমার বলে দিয়েছিল কত? আগে বলছিল 5 মিটার, ব্যাস কত বলছিল? 0.025 মিটার। আচ্ছা, তো বলছে রশিটি না ছিঁড়ে সর্বোচ্চ ব্যাস হ্রাস, বলছে কি ব্যাস 1% হ্রাস পেলে কি হবে? রশিটি ছিঁড়ে যাবে। তাহলে 1% হ্রাস তার মানে পার্থক্য দেখো তো ডেল্টা ডি হচ্ছে কত? 1/100, অর্থাৎ কত? 1%। কার ব্যাসের? আমার আদি ব্যাস কত? 0.025। তার মানে আমার যদি কি হয় ডেল্টা ডি বা ব্যাসের পার্থক্য যদি 2.5 × 10⁻⁴ মিটার, দেখো এখানে একটা আমরা মাইনাস দিছি, মাইনাসটা বলতে বোঝাচ্ছি যদি কি হয় হ্রাস হয়। আবার খেয়াল করে আমরা উপরে দেখো কি আছে হ্রাস লিখছি, এই জন্য আগে থেকে আমরা একটা কি দিছি মাইনাস দিয়ে দিছি। তাহলে এই কথাটা আমরা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? আমরা বোঝাচ্ছে হচ্ছে যদি আমার এই রশিটির ব্যাস এতটুকু পরিমাণ যদি কি হয় হ্রাস পেয়ে যায় তাহলে রশিটা কি হয় ছিঁড়ে যায়, অর্থাৎ রশিটা এত বেশি চিকন হয়ে যায় যে রশিটা কি ছিঁড়ে যায়। সেটা কত? -2.5 × 10⁻⁴। আচ্ছা, রশিটির দৈর্ঘ্য 11% বেড়ে গেলে 11% মানে কি অ্যাকচুয়ালি আসলে আমাদের কি তাহলে ওই বিকৃতিটা হচ্ছে কি 11/100। আমি তোমাকে বলছি এইভাবে না বের করলেও হবে, আলাদা করে কি ডেল্টা এল বের করে এরপরে কি ডেল্টা এল/এল বের না করে এই যে 11% বেড়ে গেছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার কি আমার দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ 11/100 সেম রেজাল্ট আসবে। সেম ভাবে ডেল্টা ডি বাই ডি আমাদের অ্যাকচুয়ালি খেয়াল করো তো এই ডেল্টা ডি বাই ডি কিন্তু অ্যাকচুয়ালি কি বের করলে কিন্তু কি হয়ে যেত। আমি তোমাকে একটা একটু করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, ওরা যেভাবে করছে সেটা ছিল কি তারা ডেল্টা এল এর মান আলাদা করে বের করছে, কারণ কি বলছে 11% বেড়ে গেছে দৈর্ঘ্য। তাহলে 11/100 × 5 মিটার করে, যেটা 5 মিটার ছিল কি আগের দৈর্ঘ্য, ডেল্টা এল বের করছে আলাদা করে, তো ডেল্টা এল/এল করছে
ডি এর মান কিন্তু অলরেডি কি বলে দিছে ব্যাসের, সেটা কত 0.025। তো মিউর মান আমরা কি আগে থেকে জানি, আগের ম্যাথে কি আসছে, কত আসছে 0.1। এই দেখো 0.1। তো সেখান থেকে সবকিছু বের করে আমার কি ডেল্টা ডি বের করছে হচ্ছে কত -2.75 × 10⁻⁴। তো আমার দেখাইছিলাম এখানে যে ডেল্টা ডি যদি -2.5 অর্থাৎ 2.5 × 10⁻⁴ মিটার হ্রাস পেয়ে যায় তখন কি ছিঁড়ে যাবে, কিন্তু আমি দেখতে পাইলাম কি আমার হ্রাস পেয়েছে কতটুকু 2.75 × 10⁻⁴, অর্থাৎ যতটুকু লিমিট ছিল তার থেকে কি বেশি হ্রাস পাইছে, তার মানে অবশ্যই আমার তারটা ছিঁড়ে যাবে। এটা আর একটু সহজভাবে করা যায়, খেয়াল করো। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে মিউ সূত্র হচ্ছে -500 বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। দেখো আমি পাশে দেখাচ্ছি। তো আমরা জানি কি আমাদের নিউ হচ্ছে কি 0.1 ইজ ইকুয়াল টু -500 বিকৃতি ডিভাইডেড বাই, এই যে তোমাকে বলে দিল যে কি দৈর্ঘ্য 11% কি বৃদ্ধি পেলো, এটাই কিন্তু আমার দৈর্ঘ্য বিকৃতি না। আমরা কিন্তু আগে ম্যাথগুলো কিন্তু এইভাবেই করে আসছি, যত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বলতে সেটা হচ্ছে আমার কি বিকৃতি। তাহলে খেয়াল করো 500 বিকৃতি বাই 11 বাই কি 100, তাহলে সেখান থেকে যদি আমি 500 বিকৃতি বের করি, 500 বিকৃতি আসছে হচ্ছে আমার -1.1%, মাইনাস আসছে হচ্ছে আমার কি জিনিসটা হ্রাস পাইছে সেটা বোঝানোর জন্য। তার মানে 500 বিক্রি যদি -1.1% হয় তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ ব্যাস 1.1% হ্রাস পেয়েছে না পূর্বের তুলনায়, তার আদি ব্যাসের তুলনায় ব্যাস এখন 1.1% হ্রাস পেয়েছে। যেখানে আমাদের লিমিট ছিল হচ্ছে কি ব্যাস 1% হ্রাস পেলে রশিটা ছিঁড়ে যাবে, যেহেতু ব্যাস কি 1.1% হ্রাস পেয়েছে সেজন্য কি হবে আমার রশিটা ছিঁড়ে যাবে। তুমি এইভাবে কি ব্যাখ্যা করতে পারো, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে তারের সাহায্যে ঝোলানো দোলনায় ভর ঝোলানো হলে তারের দৈর্ঘ্য 1 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 1.01 মিটার হয়। দেখা যায় এতে তারের ব্যাস হ্রাস পায়। আচ্ছা, বোঝা যাচ্ছে পয়জনের ম্যাথ হবে। পয়জনের অনুপাত 0.2 হলে দোলনার তারের ব্যাস কতটুকু হ্রাস পায়। এটা কিন্তু দেখো বুঝতে পারতেছো পয়জন অনুপাতের ডিরেক্ট সূত্রের ম্যাথ, এগুলো কিন্তু কি ইজি ম্যাথ। দেখো পয়জন অনুপাত বলেছে তোমাকে, নিউর মান বলেছে 0.2 -500 বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, চাইছে তোমার কাছে হচ্ছে কি তারের ব্যাস কতটুকু হ্রাস পায়, অর্থাৎ তোমার কাছে কি ডেল্টা ডি জানতে চাইছে। এর মধ্যে তোমাকে কি বলে দিছে তারের দৈর্ঘ্য 1 মিটার থেকে বৃদ্ধি পেয়ে কি 1.01 মিটার হয়। তাহলে খেয়াল করো, তার মানে তোমাকে কিন্তু কি ডেল্টা এল বলে দিছে না, ডেল্টা এল কত 1.01 মাইনাস কি 1, অর্থাৎ 0.01, আদি দৈর্ঘ্য এল মানে হচ্ছে কত 1 মিটার। তোমাকে চাইছে হচ্ছে কত ডেল্টা ডি এর মান, তোমাকে কিন্তু আবার ডি এর মান কিন্তু বলে দেন, তাহলে কিন্তু তোমার ডেল্টা ডি এর মান আসছে -d বাই কি 500, অর্থাৎ তুমি বলতে পারবা যে ব্যাস আদি ব্যাসের কি 1/500 অংশ কি হ্রাস পেয়েছে। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 1.5 গুণ হলে ব্যাসের কিরূপ পরিবর্তন আসবে। অলরেডি তোমাকে কিন্তু কি পয়জন অনুপাত বলেই দিছে। তো পয়জন অনুপাত বলে দিলে কি তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ব্যাসের তুলনা করা কিন্তু কি খুবই সহজ। তাহলে খেয়াল করে বলছে কি আমার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 1.5 গুণ হয়েছে, তাহলে কি শেষ দৈর্ঘ্য হবে কি 1 × 1.5 অর্থাৎ 1.5 মিটার, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত 0.5 মিটার। এর মধ্যে পয়জন অনুপাত ছিল কত 0.2, তোমার কাছ থেকে চাইছে কি ব্যাসের কি রূপ পরিবর্তন আসবে, অর্থাৎ ডেল্টা ডি আর ডি এর সাথে একটা কি তুলনা করবো আমরা। সবকিছুর মান বলে দিছে আমার এখানে, শুধুমাত্র কি বের করা বাকি ডেল্টা ডি বাই ডি। আচ্ছা, তো ডেল্টা ডি বাই ডি সমান আনলিমিটেড আমার কি আসে ডেল্টা ডি ইজ ইকুয়াল টু -d/10, অর্থাৎ মাইনাস যেহেতু আসছে আমরা কি বলতে পারি তারের ব্যাস 1/10 অংশ হ্রাস পাবে। এটা বোঝা যাচ্ছে কারণ কি যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে তাহলে অবশ্যই কি আমার ব্যাসটা হ্রাস পাবে। তাহলে তুমি খেয়াল রাখবা এই যে মাইনাসের কথা বলতেছি, মাইনাসের কথা কিন্তু কি খেয়াল রাখবা, সূত্রের মাইনাস অবশ্যই আসবে, যদি বৃদ্ধি পায় তাহলে পজিটিভ, বিকৃতিটা পজিটিভ, আর যদি কি হ্রাস পায় বিকৃতিটা কি নেগেটিভ। আচ্ছা, তো এতটুকু ছিল হচ্ছে আমার কি পয়জনের অনুপাত। তো এখন আমি তোমাকে কিছু সূত্র দেখাবো, এই সূত্রগুলো হচ্ছে আমরা যে অনেক ধরনের গুণাঙ্ক দেখছি, আমরা কি কি গুণাঙ্ক দেখছি, ইয়ং এর গুণাঙ্ক, এরপর আমরা দেখছি হচ্ছে কি আয়তন গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, এরপর পয়জন অনুপাত, এই সবগুলো কিন্তু একটার সাথে অ্যাকচুয়ালি কি রিলেটেড। আমরা চাইলে কি এতে সবগুলো নিয়ে আমি একটা রিলেটেড সম্পর্ক তৈরি করতে পারবো। তো এটাই হচ্ছে অনেক ধরনের সেই সম্পর্ক যেগুলো তোমার অনেক সময় এমসিকিউতে কাজে লাগে। অনেক সময় তোমাকে বলে যায় যে একটা পদার্থের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, ওই পদার্থের পয়জন অনুপাত দেওয়া আছে, ওই পদার্থের আয়তন গুণাঙ্কটা বের করো। তো এই সূত্রগুলো মনে রাখলে তোমার কি খুব সহজে সেটা বের করা কি সম্ভব হয়, যে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে আর কি পয়জন অনুপাত দেওয়া আছে, তাহলে খেয়াল করো ডাইরেক্টলি এই সূত্রটা ইউজ করে আমি চাইলে কি আয়তন গুণাঙ্কটা বের করে ফেলতে পারবো, অর্থাৎ b = y/3 × 1 - 2 নিউ। আর সেম ভাবে শেয়ার মডুলাস মানে হচ্ছে এখানে লেখা আছে, দেখো শেয়ার মডুলাস মানে হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক। সেম ভাবে ক্রিন্তন গুণাঙ্কের সাথেও কি আমার ইয়ং এর মডুলাস অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক আর কি আমার পয়জন অনুপাতের সম্পর্ক আছে। এই জিনিস একটু মুখস্থ রাখার ট্রাই করো, তাহলে তোমার এমসিকিউতে আসলে খুব সহজে কি জেনে যাবে। এটা হচ্ছে কি দুইটাতে খেয়াল করো পয়জন অনুপাত আর কি আমার ইয়ং গুণাঙ্কের সাথে সম্পর্কিত, তাহলে আমি কি চাইলে কি আবার এই দুইটার মধ্যেও চাইলে একটা কি সম্পর্ক বের করে ফেলা যায়। তো ওটা বের করার দরকার নাই, আমরা কি এই দুইটা মনে রাখলে কি তারা পরস্পরের সাথে যে সম্পর্কিত সেটাও কি বের করে ফেলা যাবে। আচ্ছা, তো খেয়াল করে এতটুকু ছিল হচ্ছে আমাদের পয়জনের অনুপাত অর্থাৎ
কঠিন। আমরা যে চ্যাপ্টারের শুরুতেই বলছিলাম যে কি চ্যাপ্টারটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে কি প্রবাহী। তো আমাদের কঠিন অংশটা কি শেষ হয়ে গেল। এখানে এর মধ্যে আরেকটা এমসিকিউ তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে প্রয়োজনের অনুপাত শুধুমাত্র কঠিন পদার্থের জন্যই বিদ্যমান। একটু কথাটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি আমাদের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে প্রবাহী। তো প্রবাহী মানে হচ্ছে কি আমার বায়বীয় পদার্থ আর কি আমার তরল পদার্থ। তো খেয়াল করো এখানে আমি দুই ধরনের বলের কথা বলছি, একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে আসঞ্জন বল। খেয়াল করো একই জাতীয় অণুদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলতেছি আমি সংশক্তি বল, আর আসঞ্জন বল মানে হচ্ছে ভিন্ন জাতীয় অণুদের মধ্যে আকর্ষণ বল। এবং একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবা। মনে করো তুমি একটা গ্লাসের ভিতরে পানি রাখছো, তাহলে খেয়াল করো তো পানির অণুগুলো পরস্পরকে আকর্ষণ করবে না, কারণ প্রতিটা আন্তঃআণবিক বল আছে, প্রতিটা অণুর আন্তঃআণবিক বল দ্বারা পানির অণু পানিকে কি আকর্ষণ করবে, তাহলে এটা হচ্ছে আমার সংশক্তি বল। আবার খেয়াল করো গ্লাসেরও তো একটা অণু আছে, গ্লাসের মধ্যে আমি যখন পানি রাখলাম গ্লাসের অণু আবার পানির অণুগুলো কি করবে আকর্ষণ করবে, সেটাকে বলা হচ্ছে আসঞ্জন বল। অর্থাৎ ভিন্ন ভিন্ন জাতীয় অণুদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হচ্ছে কি আসঞ্জন বল। তো এটা পানির পাতার আকর্ষণ বল দিছে, আমি তোমাকে কি গ্লাসের পানির আকর্ষণ বল সাথে তুলনা দিলাম। আচ্ছা এবারে দেখো প্রবাহী পদার্থের আমরা প্রকারভেদ পড়ছি হচ্ছে কি তরল পদার্থ আর কি বায়বীয় পদার্থ। তো এদের মেইন পার্থক্য ফিজিক্সের ভাষায় বলতে গেলে সরি তরল পদার্থের সান্দ্রতা ও পৃষ্ঠটান আছে, আর বায়বীয় পদার্থের সান্দ্রতা থাকলেও পৃষ্ঠটান নেই। আচ্ছা এই সান্দ্রতার পৃষ্ঠটান আমাদের বাকি লেকচারে কিন্তু এই দুইটা টপিক নিয়ে, আপাতত এই জিনিস মনে রাখো। সান্দ্রতার পৃষ্ঠটান বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা কি আগে পরের লেকচারগুলোতে কি বুঝতে পারবো। আচ্ছা দেখো সান্দ্রতা শুরু করার আগে আমরা একটা আর্কিমিডিসের যে প্রিন্সিপাল সেই জিনিসটা একটু দেখে আসি। আমাদের আগের যে 9 10 এর বইগুলো ছিল সেখানে আর্কিমিডিসের প্রিন্সিপালটা দেওয়া থাকতো, কিন্তু নতুন বইগুলোতে আর্কিমিডিসের প্রিন্সিপাল দেওয়া নাই। এই জন্য আর্কিমিডিসের প্রিন্সিপাল একটা ভিডিও দেখে আসি আমরা, তাহলে জিনিসটা বুঝতে পারবো। ভিডিওটা দেখার আগে একটু করে বলে, সেটা হচ্ছে আমরা যখন কোনো জিনিসকে কোনো পদার্থকে যখন পানিতে ডুবাই সেই পদার্থের ওজনটা কমে গেছে বলে আমার মনে হয় না, যে পদার্থটা কি হালকা হয়ে গেছে। যে আমি একটা লোহার বল আমার যদি কি মনে করো আমার হাতে যদি সেটা 10 কেজি হয় এবং সেটা কি ওজন করতে আমার কি হবে মানে কষ্ট হবে। আমরা যখন জিনিসটাকে পানির ভিতর নিয়ে যাই তখন গেল কি সেটা হালকা হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ওজন কি কমে যাচ্ছে। তো এই জিনিসটা নিয়ে আসলে আর্কিমিডিসের প্রিন্সিপালটা দেওয়া, আমি দেখাচ্ছি ভিডিওটা। দেখো এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা আমি কি করতেছি পানিতে ডুবানোর জন্য কি রেখে দিচ্ছি। তো পানিতে ডুবানোর আগে বস্তুর ওজন ছিল কি 7 পাউন্ড। এরপর দেখো আমি যখন পানিতে রেখে দিলাম এই দেখো বস্তুটা কিন্তু কি বস্তুটা যখন পানিতে আসলো বস্তুর ওজন কিন্তু কমে গেছে, দেখো 4 পাউন্ড হয়ে গেছে। আগে যেটা ছিল 7 পাউন্ড এখন সেটা হচ্ছে কি 4 পাউন্ড। তার মানে অবশ্যই কি বস্তুটার ওজন কমে গেছে। আরেকটা জিনিস খেয়াল করছো, আমরা যখন বস্তুর ওজন কমে গেছে বলতেছি এখানেও কিন্তু কি কিছু পরিমাণ পানি জমা হয়ে গেছে। আমি তোমাকে ভিডিওটা আরেকবার দেখাই, দেখো সরি একটু দেখাচ্ছি, এই তো হ্যাঁ এবার দেখো যখন বস্তুটা পড়তেছে তখন কি আমার পানিটাও কিন্তু এখানে জমা হচ্ছে। তাহলে আগে আমার বস্তু ছিল 7 পাউন্ড, এখন হচ্ছে কত 4 পাউন্ড। তাহলে এই যে 3 পাউন্ড ওজন কমে গেল, এই 3 পাউন্ড ওজন কই গেল? তো এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস বলছে এই যে বস্তুটা যে 3 পাউন্ড ওজন কমে গেছে, এই 3 পাউন্ড ওজন হচ্ছে এই বস্তুটা পানিতে পড়ার কারণে যে পরিমাণ পানি এখানে অপসারিত হলো সেই অপসারিত পানির ওজনের সমান। দেখো খেয়াল করো এখানে লেখা আছে, এখানে দেখো 3 পাউন্ড অফ ওয়াটার। অর্থাৎ এই বস্তুটা যে পানিতে ডুব দিয়ে আমি রাখলাম এর কারণে কি কিছু পরিমাণ পানি কি বাইরে বের হয়ে গেল, এই পানির ওজন হচ্ছে কত আমার 3 পাউন্ড। তাহলে আর্কিমিডিসের সূত্রটা হচ্ছে কোন বস্তুর হারানো ওজন তার অপসারিত তরলের ওজনের সমান। আবার জিনিসটাকে এভাবেও বলা যায়, খেয়াল করো আমরা 19 এ বলে আসছে যে পানির প্লবতা বল সময় একটা কথা বলে আসছে যে পানি যখন কোনো বস্তুকে যখন কি পানিতে রাখা হয় পানিকে ঊর্ধ্বমুখী একটা বল প্রদান করে, যেটাকে আমরা কি বলি প্লবতা বলি। বস্তুর ওজন হচ্ছে খাড়া নিচের দিকে আর প্লবতা হচ্ছে খাড়া উপরের দিকে। তো এই প্লবতার কারণে কি বস্তুর ওজনটা একটু কি কমে যায়। আমরা ফ্যাক্টর থেকে বুঝতে পারি কি যেটা যদি পরস্পর বিপরীত বল কাজ করে তাহলে কি হয় লব্ধি কি হয় তাদের বিয়োগফলের সমান হয় না, অর্থাৎ লব্ধিটা ছোট হয়ে যায়। এখানে ক্ষেত্রে সেম যে ঊর্ধ্বমুখী একটা প্লবতার কারণে কি ওজনটা কমে যায়। তাহলে আমি এভাবেও বলতে পারি যে হারানো ওজনটা বস্তু পানির ঊর্ধ্বমুখী বল বা প্লবতার সমান। তুমি নিচে দেখতে পাচ্ছ। আচ্ছা আমরা আমাদের স্লাইডে ফেরত আসি। আচ্ছা তার আর্গুমেন্ট সূত্রটা হচ্ছে কোন বস্তুর হারানো ওজন তার তরলের অপসারিত তরলের ওজনের সমান, অথবা এই হারানো ওজন তরলের ঊর্ধ্বমুখী বল বা প্লবতার সমান। তো এই জিনিসটা আমাদের কেন লাগবে সেটা একটু পরে আসতেছি আমরা। আচ্ছা দেখো তাহলে খেয়াল করো এই যে 3 পাউন্ড ওজন কমে গেল, এই জিনিসটা যদি আমি কি এখন তো আমি যে এখানে তো ওজন রাখলাম, এখানে তো আমি এখানে দেখালে দাড়িপাল্লা রাখলাম বলে কি বুঝতে পারতেছি, দাড়িপাল্লা ছাড়া আমি জিনিসটা কিভাবে বুঝবো? তাহলে খেয়াল করো মাপার উপায় আছে। খেয়াল করো তো আমি যদি বলি বস্তুর হারানো ওজন মানে অ্যাকচুয়ালি কত, সেটা কি হবে? খেয়াল করো তো বস্তুর বায়ুতে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন, না খুব সহজে মাপা যায়। এটা ছাড়াও খেয়াল করো তো এই যে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বলতেছে, খেয়াল করো তো বস্তুর আয়তনটা আমি জানি। খেয়াল করো বস্তুর আয়তনটা যদি আমি জানি তাহলে এই ভি ইন্টু রো ইন্টু জি করে ওই আয়তনের সমান পরিমাণ ওজনটা আমি পেয়ে যাব না?
আরেকবার বলি, খেয়াল করো, কোন বস্তুর ওজন কি হবে, এম জি না, এম ইন্টু কি জি। আবার এম সমান আমরা কি জানি, রো সমান কি ছিল, এম বাই ভি ছিল না, রো ইজ ইকুয়াল টু ছিল এম বাই ভি, তাহলে এম ইজ ইকুয়াল টু কি রো ভি। আচ্ছা, রো ছিল হচ্ছে ওই বস্তুর ঘনত্ব। তাহলে খেয়াল করো, এই যে কিছু পরিমাণ পানি যে কি এই বস্তুর কারণে কি হয়ে গেল, সরে আসলো, তাহলে এই পানির কি হবে, এই পানির ওজনটাই তো আমার লাগবে না, তাহলে এই পানির ঘনত্ব কত, 1000, সেটা রো এই বোঝাচ্ছে এটা। আর আয়তনটা হবে কতটুকু, আয়তনটা হবে এই যে বস্তুটা আসলো ওই বস্তুর আয়তনের কারণে কি আমার পানির আয়তনটা সরে গেছে, তাহলে এই ভিটা হচ্ছে বস্তুর আয়তন, এই রোটা হচ্ছে কি পানির ঘনত্ব, আর যেহেতু আমরা জানি 9.8, তাহলে ভি রো জি এটাই হচ্ছে সে কি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এই জিনিসটা একটু পরে আমাদের কি একটা প্রতিপাদনের জন্য লাগবে, এই জন্য আগে থেকে বলে রাখা যে একটা বস্তু যখন কি একটা বস্তু যখন আমি নিচে রাখবো তখন কিছু পরিমাণ পানিতে রাখবো, যখন কিছু পরিমাণ ওজন সে কি হারাবে, এই হারানোর ওজন কার সমান, অপসারিত পানির ওজনের সমান, অথবা পানির ঊর্ধ্বমুখী বল অথবা প্লবতার সমান। আমরা আমাদের নেক্সট স্লাইডগুলোতে এই জিনিসটা বলবো যে কি আমার এই যে পরিমাণ আমি বল হারাইলাম সেটা কি আমার ঊর্ধ্বমুখী বল বা প্লবতার সমান। তাহলে প্লবতা ইজ ইকুয়াল টু কি, প্লবতা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি রো জি। তাহলে প্লবতার সূত্র আমরা বাকি চ্যাপ্টারের জন্য কোনটা ইউজ করব, ভি রো জি। ঠিক আছে, আমি কিন্তু যখন যে সূত্র বলবো তুমি কিন্তু একটু লিখে রাখিও প্লিজ। আচ্ছা, এবার দেখো আমরা সান্দ্রতা নিয়ে আলোচনা করবো। কঠিন বস্তুর আমরা ঘর্ষণ সম্পর্কে পরিচিত, আমরা জানি হচ্ছে কি যখন আমরা কোনো তরলের উপরে, এটা একটা তল, এই তলের উপরে আমি যখন কোনো বস্তুকে কি এদিক গরম নিতে যাচ্ছি, এই তল আমার গতির বিপরীতে কি করবে, একটা বাধা প্রদান করবে। এখন আমি কি এখানে একটা বস্তুকে এই সাইডে নিতে যাচ্ছি, এই পাশ থেকে একটা কি ফ্রিকশন না ঘর্ষণ আমাকে কি করতেছে, বাধা দিচ্ছে। তো এই বলটা হচ্ছে আমার কি ঘর্ষণ বল, যেটাকে কঠিন বস্তুর ক্ষেত্রে কি প্রযোজ্য। ঠিক সেম কথা আমার কিন্তু কি তরলের জন্য প্রযোজ্য। অর্থাৎ তুমি যদি দুইটা তরল তরলের দুইটা তল, এরকম মনে করো দুইটা তরলের তল, একটা সাপেক্ষে যদি আরেকটা কি গতিশীল হওয়ার চেষ্টা করে, একটা আরেকটাকে কি বাধা প্রদান করে, আবার এই বাধাকে বলা হচ্ছে কি সান্দ্র বল, অথবা তরলের এই ধর্মকে বলা হচ্ছে সান্দ্রতা। এখানে লেখা আছে, খেয়াল করো, তরলের সাথে তরলের আপেক্ষিক গতি তৈরি করতে হলে, আপেক্ষিক গতি মানে বোঝা যাচ্ছে কি আমার দুইটার বেগ সমান না। খেয়াল করো এখানে যেমন খেয়াল করো কি তলটা স্থির আর এই বস্তুটা কি একটা গতিত অগ্রসর হতে যাচ্ছে, তখনও সেম মনে করো একটা তরল স্থির হয়ে আছে, মনে করো ওই তরলের উপর কি তরলের আরেকটা তল গতিশীল হওয়ার চেষ্টা করতেছে, তখন কি করবে, স্থির থাকবে ওই তরলের তলটা মানে আমার কি গতিশীল তলকে বাধা প্রদান করবে। এটাকে বলা হচ্ছে কি আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি মানে হচ্ছে বেগের পার্থক্য থাকতে হবে। বলা হচ্ছে এটাও কি তাহলে কি ঘর্ষণের মতো একটা বাধাদানকারী কি বল প্রয়োগ করবে, ওই বলটাকে বলা হচ্ছে সান্দ্র বল। আর তরলের যে ধর্মের কারণে সান্দ্র বল তৈরি হয় তাকে কি বলে, সান্দ্রতা বলে। এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, এটা আসে তরলের সান্দ্রতা কাকে বলে, সংজ্ঞাটা কি, তরলের যে ধর্মের কারণে সান্দ্র বল তৈরি হয় তাকে কি বলে, সান্দ্রতা বলা হয়। তাহলে এই যে সান্দ্র বল সৃষ্টি হচ্ছে এটা কি গতির বিপরীত দিকে না, গতির বিপরীত দিকে সৃষ্টি হচ্ছে। এবং কেন সৃষ্টি হচ্ছে, দুইটা তলের আপেক্ষিক গতির কারণে। দেখো কেন লিখছি আমি, দুইটা কারণে আমার কি সান্দ্র বল সৃষ্টি হয়, একটা হচ্ছে দুইটা তলের আপেক্ষিক গতির কারণে, একটা হচ্ছে গতির বিপরীত দিকে। এবং এই সান্দ্র বলের মান কার সমানুপাতিক, অবশ্যই আপেক্ষিক গতির সমানুপাতিক। কারণ খেয়াল করো, আমি এই বস্তুটাকে যত জোরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার কি ঘর্ষণ বল তত বেশি বেড়ে যাবে না, তেমনি তরলের ক্ষেত্রেও সেম, যে আমি একটা তরলের সাপেক্ষে আর একটা তরলকে যত বেশি কি গতিশীল করতে চাইবো তাদের মধ্যে কি আমার সান্দ্র বলের মানটাও কি তত বেশি হবে। তো এই সম্পর্কিত আমি যদি সান্দ্র বলের মান বের করতে চাই, এই সম্পর্কিত নিউটনের একটা কি সূত্র আছে, আমরা পরবর্তীতে সেটাই পড়বো। খেয়াল করো এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, আমি এক্সপেরিমেন্টে ব্যাখ্যা করতে যাচ্ছি না, আমরা সূত্রটা আশা করি এখন বুঝতে পারবো। নিউটন বলছে যখন আমি দুইটা তল বা দুইটা তরল একটা সাপেক্ষে আরেকটা গতিশীল করার চেষ্টা করবো, বলছে যে এই যে সান্দ্র বলটা উৎপন্ন হবে সেই সান্দ্র বল দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে ওই তলের মানে তলের ক্ষেত্রফল এবং তরলের বেগের নতিমাত্রার সমানুপাতিক। আচ্ছা, এখন বেগের নতিমাত্রা বলতে কি বোঝানো হচ্ছে, খেয়াল করো, মনে করো এটা হচ্ছে মনে করো একটা তল, এর নিচে যে কালো একটা অংশ দেখতেছো এটা মনে করো হচ্ছে একটা তল, আর এই তলের উপরে এটা যে অংশটা দেখতে পাচ্ছ এটা মনে করো একটা তরলের তল। কি বলছে, এটা হচ্ছে একটা কঠিন পদার্থের তল, আর এটা হচ্ছে একটা কি তরল পদার্থের তল। আর এরপর আরো একটা তল দেখতে পাইতেছো, এটা হচ্ছে মনে করো আরেকটা তরলের তল। এই চিত্রটা খেয়াল করো, চিত্রটা হচ্ছে কি একটু করে বলে, সেটা হচ্ছে এই যে এই জায়গায় দেখতেছো এই জায়গায় কি আমার পানি পড়তেছে, এটা হচ্ছে একটা কাঁচের প্লেট যেটা হেলানো আছে, আর এখান থেকে কি পড়তেছে, পানি পড়তেছে। তাহলে খেয়াল করো, পানি প্রথম যখন পানি ছাড়লাম তখন কি আমার কাচের সংস্পর্শ হয়ে কি কিছু পরিমাণ পানি পড়লো, এর কিছুক্ষণ পর যতগুলো পানি পড়বে সেগুলোকে কাচের সংস্পর্শে আসবে, সেগুলো কিন্তু কি আমার আগে যে পানির তলটা ছিল সেগুলো সংস্পর্শে আসতে থাকবে না,
আমার কিন্তু কি এটা এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কি পানি পড়তে আছে তার মানে প্রথম দিকে শুধুমাত্র যে পানিগুলো ছিল সেগুলোই শুধুমাত্র এই কাচের সংস্পর্শে আছে, আর এর পরের পানিগুলো কি শুধুমাত্র ওই আগে থেকে থাকা যে তরলগুলো ছিল অর্থাৎ পানিগুলো ছিল ওই পানির সংস্পর্শে আসতেছে না, এটাই কিন্তু সেখানে বোঝানো হয়েছে। এই কালো অংশটা হচ্ছে সেই কাজটা, এটা হচ্ছে শুরুর দিকে থাকা যে পানিগুলো পড়ছে সেগুলা, আর এই পরের জিনিসগুলো হচ্ছে কি এই যে কন্টিনিউয়াসলি পানি পড়তেছে এই পানির কি ওই তলগুলা। তাহলে খেয়াল করো এই যে এই অংশে আমার ঘর্ষণ বলটা বেশি হবে, কারণ কি, কারণ এটা একটা কঠিন পদার্থের সাথে ঘর্ষণ বলটা কি বেশি, আর এর পরের যে অংশগুলো আছে এগুলো কিন্তু কি ঘর্ষণ বল তুলনামূলক কি হবে কম হবে, কারণ কার সাথে সম্পর্কিত হচ্ছে, কারণ আমার কি এই জিনিসটাকে যদি আমি ঘর্ষণ বলি আর এই জিনিসটা তাহলে কি সান্দ্রতা না, কারণ এখানে কঠিন পদার্থ ইনভলভ, কঠিন পদার্থের ঘর্ষণকে তো ঘর্ষণই বলা হয়, আর তরল পদার্থের ঘর্ষণটাকে কি বলা হয় সান্দ্রতা বলা হয়। খেয়াল করো এই যে তরল পদার্থের সান্দ্রতা কিসের উপর ডিপেন্ড, খেয়াল করো এই তলটা যত বেশি বড়, এই তলটা যত বেশি বড় হবে, এই তলটা যত বেশি বড় হবে আমার সান্দ্র বল কি তত বেশি আসবে না, অর্থাৎ F সমানুপাতিক A। আবার এই একটা তলের সাপেক্ষে আরেকটা তল যত বেশি বেগে যাওয়ার চেষ্টা করবে তত বেশি কি আমার কি আসবে সান্দ্রতা বল তত বেশি আসবে না, এই জন্য কি দেখো ডিবি লিখছে যে একটা তলের সাপেক্ষে আরেকটা তল যত বেশি বেগে যাওয়ার চেষ্টা করবে তত কি বেশি সান্দ্র বল আসবে, কিন্তু শুধু ডিবি না লিখে ডিবি বাই ডিওয়াই লিখছে, এটা কেন, এটা হচ্ছে এই কারণে খেয়াল করো শুধুমাত্র ভি এর কথা বললে আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবো না, খেয়াল করো এই তলের কথা খেয়াল করো আর এই তলের কথা খেয়াল করো, কোনটার ঘর্ষণ বেশি হবে বলো তো, দুইটা খেয়াল করো, মনে করো এটার বেগ আর এটার, আমি দুইটাকে কি মনে করো সেম বেগে কি চাচ্ছি, সেম বেগে গতিশীল করতে চাচ্ছি। খেয়াল করো এই তলটা অলরেডি আমার কি একটা কঠিন বস্তুর সাথে লাগানো আছে, তাহলে এই তলকে গতিশীল করতে আমার যে পরিমাণ বল লাগবে এই তলকে গতিশীল করতে আমার কি আরো কম বল লাগবে না, কারণ কি এটা তো অনেক উপরের একটা তল, এর কিন্তু ঘর্ষণ বল বা সান্দ্র বল তত বেশি কিন্তু না, এর কিন্তু কি সান্দ্র বল অনেক বেশি, তার মানে অবশ্যই কি আমার এই যে কি এই তলটাকে গতিশীল করতে সান্দ্র বল কম লাগতেছে আর এই তলটাকে গতিশীল করতে সান্দ্র বল কি বেশি লাগতেছে, তাহলে এই যে ডিওয়াই দূরত্ব এই যে পার্থক্য এটার উপর আমার সান্দ্র বলটা নির্ভরশীল না, সেটা লিখছে, এবং কি এই সম্পর্কটা কিন্তু কি ব্যস্তানুপাতিক, ডিওয়াই যখন কম তখন সান্দ্র বল বেশি আর ডিওয়াই যখন কি বেশি তখন সান্দ্র বল কি কম। এই জন্য খেয়াল করো F সমানুপাতিক A তো বুঝলাম, F সমানুপাতিক ডিবি আর F সমানুপাতিক কি F সমানুপাতিক 1/dy অথবা F ব্যস্তানুপাতিক dy, তো একসাথে ডিবি বাই ডিওয়াই এই জিনিসটাকে বলা হয় বেগের নতি বা বেগের অতিক্রম বলা হয়। তো এই জিনিসটা তোমার বইয়ে দেখায় তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবা। দেখো আমি দেখাচ্ছি তোমার বইয়ে, দেখো এই যে ডিবি বাই ডিওয়াই এটাকে বলা হচ্ছে কি দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, আমি দেখে বুঝতে পারতেছি এটাকে বলা হয় বেগের অপক্রম অথবা গতিবেগের নতিমাত্রা অথবা বেগের নতিমাত্রা, বেগ অপক্রম অথবা বেগের নতিমাত্রা। তাহলে খেয়াল করো তো আমাদের সান্দ্র বল কিসের উপর ডিপেন্ডেন্ট, ওই তলের উপর ডিপেন্ডেন্ট, তলের সমানুপাতিক এবং কি বেগের অপক্রমের সমানুপাতিক, তো এই দুটোকে কি মার্জ করলে কি হয় F সমানুপাতিক A ডিভি ডিওয়াই। তো আমি যদি সমানুপাতিক একটা ধ্রুবক আনি, ধ্রুবকটা হচ্ছে কি ইটা, এটাই হচ্ছে কি আমার সান্দ্রতাঙ্ক গুণক, এই জিনিসটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক গুণক। তাহলে আমার নিউটনের বল যদি বলি, নিউটনের সান্দ্রের বলের সূত্রটা হচ্ছে F ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি ডিওয়াই, এটা হচ্ছে আমার নিউটনের বল, যেখানে ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, এ হচ্ছে ওই তল, আর ডিভি ডিওয়াই হচ্ছে কি আমার বেগ অপক্রম। আচ্ছা এখান থেকে অনেক সময় সান্দ্রতাঙ্কের সংজ্ঞা বলতে বলে, খেয়াল করো তাহলে ইটা ইজ ইকুয়াল টু কি আসবে F বাই A ইনটু ডিভি ডিওয়াই না, অনেক সময় আমাকে খেয়াল করবা ইটার সংখ্যাটা বলতে বলবে, খেয়াল করো আমি অন্যদিকে না তাকাই, এখান থেকে আমি কি ইটার সংখ্যাটা বলার চেষ্টা করি, সবসময় আমরা কি যখন সংজ্ঞা বানানোর চেষ্টা করবো সূত্র থেকে এই নিচে হরের অংশটাকে আমরা কি করবো আগে একক করার চেষ্টা করবো, তাহলে A ইজ ইকুয়াল টু ফার্স্টে 1 ধরে, তার মানে হচ্ছে একক ক্ষেত্রফল বিশিষ্ট, এরপর আমরা কি করবো ডিভি ডিওয়াই 1 রাখতে যাচ্ছি, আমরা কি বলবো একক বেগ অপক্রম বলবো না, অথবা এভাবে বলতে পারি যে একক দূরত্ব বজায় রেখে যদি বেগের পার্থক্য একক রাখতে চাই, এত কষ্ট না করে আমরা ডিরেক্টলি এটাও বলতে পারি যে কি একক বেগ অপক্রম, কারণ এই পুরো জিনিসটাকে যে বেগ অপক্রম বলে সেটা আমরা কি জানি, তাহলে এইভাবে বলি আমরা একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো স্তরদ্বয়ের মাঝে একক বেগ অপক্রম রাখতে যে সান্দ্র বল প্রযুক্ত হয় বা সেই যে সান্দ্র বল কাজ করে তাকে কি বলে সান্দ্রতাঙ্ক বলে। আবার বলি একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটা স্তরের মধ্যে একক বেগ অপক্রম বজায় রাখতে এদের মাঝে যে কি সান্দ্র বল কাজ করে তাই কি সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, আমাদের বই সংজ্ঞাটা একটু দেখি, বই কিভাবে বলছে একক বেগ অবক্রমে কোন একটি প্রবাহের একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ সান্দ্রতা বল ক্রিয়া করে তাকে ওই পরিবাহের কি সান্দ্রতা গুণাঙ্ক করে, এবং এই সান্দ্রতা বল কিভাবে কাজ করে, এই বল প্রবাহের ওই স্তরের স্পর্শক বরাবর কাজ করে, এটা আমরা জানি। ঠিক আছে, তোমার তপন স্যারের বই হয়তো সংখ্যাটা একটু অন্যরকম করে দেওয়া, কিন্তু সংখ্যা কি ঘুরে ফিরে এরকমই, কারণ আমাদের কি সূত্র মনে থাকলে কি সংখ্যা মনে রাখা কোনো ব্যাপার না। আচ্ছা সান্দ্রতাঙ্কর
একক এবং সান্দ্রতার মাত্রা, এই দুটো খুবই খুবই ইম্পর্টেন্ট। আরেকবার বলতেছি, সান্দ্রতার একক এবং সান্দ্রতার মাত্রা, এটা এমসিকিউতে অবশ্যই আসে। পুরা ফিজিক্স ফার্স্ট পেপারে যদি একটা একক আসে, একটা তোমার এককের মাত্রা লিখতে বলে, সেটা শুধুমাত্র কি সান্দ্রতাঙ্কই হবে। তাহলে এককটা কি হবে? এফ এর একক কি নিউটন, এ এর একক মিটার স্কয়ার, ডিভি হচ্ছে কি ভি ব্যাগের একক হচ্ছে কি এম এস ইনভার্স 1, আর ওয়াই তো কি মিটার, তাহলে এম এম কাটা নিচে হচ্ছে কি মিটার স্কয়ার এস ইনভার্স 1, আর উপর হচ্ছে কি নিউটন। তার আলটিমেটলি আমার কি আসবে খেয়াল করো তো, নিউটন এস ইনটু কি এম ইনভার্স 2 না, অর্থাৎ নিউটন সেকেন্ড এম ইনভার্স 2, এটা হচ্ছে কি একক। প্রশ্ন খেয়াল রাখতে হবে, নিউটন সেকেন্ড এম ইনভার্স 2। এই নিউটন সেকেন্ডকে অনেক সময় আবার তোমার কি বলা হয় জুল, একসাথে তোমার এখানে কি জুল লিখে দেয়, সেটা পরের কথা, সেটা আসলে দরকার নাই। আপাতত আমি মনে রাখবো কি নিউটন সেকেন্ড এম ইনভার্স 2, এটা হচ্ছে কি একক। তো অনেক সময় খেয়াল করবা এই একক না বলে আরেকটা একক বলা হয় পয়েজ, এটা হচ্ছে বিজ্ঞানী পয়েজ নাম অনুসারে। তো পয়েজ হচ্ছে সেম একক কিন্তু অনেকটা তোমার সেন্টিমিটার মিটারের মতো, অর্থাৎ 10 পয়েজ হচ্ছে 1 এনএস এম ইনভার্স 2 নিউটন সেকেন্ড এম ইনভার্স 2। অনেক সময় তোমার কোশ্চেনে দেখবা যে সবকিছুই ঠিক আছে, বলতেছে তোমার এই সান্দ্রতাঙ্ক বলতেছে কত, আমার সান্দ্রতাঙ্ক বলতেছে হচ্ছে আমার কি 10 পয়েজ। তো ডিরেক্টলি সান্দ্রতাঙ্ক আমার কি নরমাল কি থাকে নিউটন এস এম ইনভার্স 2। তো 10 পয়েজ মানে অ্যাকচুয়ালি কত, যেহেতু কি 10 পয়েজ মানে হচ্ছে 1 এনএস ইনভার্স 2, তার মানে অ্যাকচুয়ালি আমার কি আমার নরমাল মেট্রিক এককে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কত একক এনএস এম ইনভার্স 2। এটা একটু খেয়াল রাখতে হবে আর কি, যে আমার 10 পয়েজ সমান 1 এনএস এম ইনভার্স 2, অথবা 1 পয়েজ মানে হচ্ছে 1/10, অথবা তোমাকে অর্থাৎ যে পয়েজ বলে দিবে, যত একক পয়েজ বলে দিবে ওটাকে কি 10 দ্বারা ভাগ করে দিলে কি আমার এসআই ইউনিটে কি চলে আসবে, কারণ সবসময় আমরা কি এসআই ইউনিটেই কাজ করি। ঠিক আছে, পয়েজ বলে দিলে কি করব, যদি আমাকে 50 পয়েজ বলে দেয় ওটাকে কি 10 দ্বারা ভাগ করব, তাহলে কত 5 না, এসআই ইউনিটে সেটা কত 5। আচ্ছা, এটা গেল কি একক। যদি মাত্রার কথা বলে, দেখো মাত্রা এখানে করা আছে, যদি আমি কি সবকিছু মান জানি, এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ এর মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2, ডিওয়াই মানে হচ্ছে কি মিটার মানে হচ্ছে কি l, এ হচ্ছে l স্কয়ার, আর ডিভি মানে হচ্ছে কি l/t। আলটিমেটলি আসা হচ্ছে আমার কত m l ইনভার্স 1 t ইনভার্স 1। এটা খুবই ইম্পর্টেন্ট, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কত m l ইনভার্স 1 t ইনভার্স 1। ঠিক আছে, তাহলে মাত্রার একক দুইটা কি ভালো করে মনে রাখবো আমরা। আচ্ছা, এবার আমরা সান্দ্রতা গুণাঙ্কের কিছু ম্যাথ দেখি। দেখো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এবং 8 মিলিমিটার পুরুত্বের স্টিল প্লেটের নিচের পৃষ্ঠ দৃঢ় অবলম্বে আটকিয়ে উপরের পৃষ্ঠে বল প্রয়োগ করে ব্যবর্তন তৈরি করা হলো। মনে আছে ব্যবর্তন আমরা কি করে, আমরা স্পর্শ করা বল প্রয়োগ করে কি জিনিসটাকে পাকানোর চেষ্টা করি। স্টিলের ব্যবর্তন গুণাঙ্ক কি বলে দিয়েছে। তো গ নাম্বার কোশ্চেন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্লেটের ব্যবর্তন বিকৃতি 0.3 হলে কত বল প্রয়োগ করতে হবে। খেয়াল করো, আমাকে বিকৃতি বলে দিছে অলরেডি, আমাকে ব্যবর্তন গুণাঙ্ক বলে দিছে। তাহলে খেয়াল করো তো, আমাকে চাইছে কি বল চাইছে। তো আমরা কি জানি, আমরা জানি ব্যবর্তন গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বা বিকৃতি না, তো পীড়ন মানে হচ্ছে আবার কি f/a, আর বিকৃতি তোমাকে কি বলেই দিছে f বের করতে হবে, a বলে দিছে, সবকিছুই তো বলে দিল। তাহলে খেয়াল করো ব্যবর্তন গুণাঙ্ক ইটা, ব্যবর্তন বিকৃতি আমরা জানি কি ব্যবর্তনের ক্ষেত্রে বিকৃতিটা কি স্টিলের ব্যবর্তনের ক্ষেত্রে বিকৃতিটা কি থিটা দ্বারা প্রকাশ করা হয়, এবং থিটাটা কি থাকে রেডিয়ানে থাকে। এখানে কিছু বলা নাই, আমি কি 0.3 ইউজ করলাম। ক্ষেত্রফল বলে দিছে, তার সূত্র হচ্ছে কি f/a ডিভাইডেড বাই কি থিটা মানে বিকৃতি। তাহলে সবকিছু বলে যাচ্ছে কি জানি না, আমি f জানি না, fটা বের করে ফেললাম। সেকেন্ড কোশ্চেনটা কি, সেকেন্ড কোশ্চেন আসলে এখানে বেশি ইম্পর্টেন্ট। প্লেটকে 8.5 ns m ইনভার্স 2, সো সেই এক দেখে আমি বুঝতে পারতেছি 8.5 ns m ইনভার্স 2 সান্দ্রতা সহগের তরলের 2 মিলিমিটার পুরু স্তরের উপর কি স্থাপন করে 500 ms ইনভার্স 1 বেগে গতিশীল করতে হলে সমান বল প্রয়োগ করতে হবে কি মতামত দাও। এখানে একটা বল প্রয়োগ করছি, দেখো চিত্রটা খেয়াল করো। এটা ছিল হচ্ছে একটা তল, এই তলের উপর এই বস্তুটাকে আমি কি করতে চাচ্ছিলাম, গতিশীল করতে চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে ফার্স্টে বল লাগছে কত 2.4 × 10⁻10। এরপরে বলছে যে আমি এর মাঝখানে আরেকটা কি রাখলাম, তরল রাখলাম। দেখো এরকম একটা কি দেখলাম, একটা তরলের তল রাখলাম। এই জন্য বলতেছে প্লেটকে 8.5 ns m ইনভার্স 2 সান্দ্রতা সহগের তরলের 2 মিলিমিটার পুরু স্তরের উপর কি স্থাপন করলাম। মানে আগে এখানে কি কোনো তরল ছিল না, এখন মাঝখানে আমি এটা কি করলাম তরল স্থাপন করলাম। এই তরলের উপর কি আমি এই ব্লকটাকে কি 500 ms ইনভার্স 1 বেগে কি করতে যাচ্ছি, গতিশীল করতে যাচ্ছি। এবং পুরুত্বটা কত, dy ইজ ইকুয়াল টু কত 2 মিলিমিটার। তো বলছে এখন আমাকে কি এই 500 ms ইনভার্স 1 বেগে গতিশীল করতে কি আমার কত পরিমাণ বল লাগবে, সেই বলটা কি সমান কিনা। তো আমরা আমাদের কি প্রিভিয়াস নলেজ থেকে কি বলতে পারি, যেহেতু কি আমার এটা একটা তরল, তরলের উপর কি কোনো বস্তুকে গতিশীল করতে অবশ্যই আমাকে কম ফোর্স দেওয়া লাগবে না, যেহেতু এটা একটা কঠিনের সাথে কঠিন গতিশীল করতে ফোর্স বেশি দেওয়া লাগবে। আর তরলের উপর
একটা কঠিন বস্তুকে গতিশীল করতে অবশ্যই কি আমার ফোর্স কম দেওয়া লাগবে, কারণ শান্ত বল কি কমে যাবে, ঘর্ষণ বলটা কি কমে যাবে, সেটাই আমরা এখন প্রুফ করব। দেখো আমাকে ডিওয়াই বলে দিচ্ছে কত 2 মিলিমিটার বা 2 × 10⁻³ আর ডিবি হচ্ছে কত 500 ms/1 বা 500 - 0, কারণ কি আমার 0 থেকে কি 500 ms/1 আমি কি গতিশীল করব, তাহলে পার্থক্য হচ্ছে কত 500 ms/1। এটা আমাকে বলে দিছে, মানে শান্ততা গুণাঙ্ক বলে দিছে, তাহলে ডিরেক্ট সূত্র আমরা কি জানি, f = ইটা a dv dy। দেখো f এর মানটা আমাকে কি বের করতে হবে, এটার মান জানি, a এর মান জানি, dv dy এর মান জানি, তাহলে f = কত আসছে আমার 2.125 × 10⁶, যেখানে আমার আগের মানটা ছিল কত 2.4 × 10⁻10। দেখো আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেটাই কিন্তু আসছে, যে পানিতে বা তরলে ওই বস্তুকে গতিশীল করতে আমার কি বল কম দেওয়া লাগতেছে। আচ্ছা এরপরে দেখি আমরা, আজকে আমরা হয়তো শান্ত বল দিয়ে হয়তো শেষ করব। আচ্ছা দেখো সান্দ্র বলের উপর তাপমাত্রার প্রভাব। দেখো সান্দ্র বল আমার কি দুই ধরনের বলে, দুই ধরনের প্রবাহী বস্তুতেই সান্দ্র বল পাওয়া যায়, এটা কি লিকুইড অর্থাৎ তরল এবং কি গ্যাস, দুটোই কি সান্দ্র বল সান্দ্রতা কি উপস্থিত। তাহলে খেয়াল করো তাপমাত্রার প্রভাব দুই ধরনের পদার্থে দুই রকম, অর্থাৎ খেয়াল করো তরলের ক্ষেত্রে আমি যখন তাপমাত্রা বাড়াবো, আমি তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হবে খেয়াল করো তো, তরলের মধ্যে কি পদার্থের অণুগুলা যদিও কি কঠিনের মতো কাছাকাছি থাকে না, কিন্তু তবু কি একটা নির্দিষ্ট পরিমাণ কি আমার আন্তঃআণবিক দূরত্বে আমার তরলের অণুগুলা কি থাকে। আমি যখন কি তাপমাত্রা বাড়াবো তখন কি হবে, এদের মধ্যবর্তী দূরত্বটা কি বেড়ে যাবে না, কারণ কি এদের গতিশক্তি কি বেড়ে যাবে, এদের গতিশক্তি বেড়ে গেলে কি হবে, এদের মধ্যবর্তী দূরত্বটা কি হয়ে যাবে বেড়ে যাবে। এদের মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায় খেয়াল করো তো, তাহলে কি এদের পরস্পরের মধ্যে যে সংঘর্ষ সেটা কি কমে যাবে না, কারণ কি তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু কি বেড়ে গেছে, অর্থাৎ ফিজিক্সের ভাষায় বলে কি সংশক্তি বল কি কমে গেছে। তাহলে খেয়াল করো এদের মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায় তাহলে কি এদের আমার কি যে ঘর্ষণটা ছিল সেই ঘর্ষণটা কি কমে যাবে না, কারণ সে কি আরো ভালোভাবে কিন্তু ফ্লো হতে পারবে, যেহেতু তাদের মধ্যে দূরত্বটা বেড়ে গেছে, তার মানে একটা থেকে আরেকটাকে অনেক বেশি বেশি দূরত্ব অবস্থান করতেছে, তাহলে সে খুব সহজে কি ফ্লো হতে পারবে। যেটা খুব সহজে ফ্লো হতে পারে, যেটা খুব সহজে কি প্রবাহী হতে পারে, তার অবশ্যই কি সান্দ্র বল বা ঘর্ষণ বলকে অবশ্যই কম। এটাই তার মানে লিকুইডের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বাড়াই এদের সংশক্তি বল কমে যায়, এদের আন্তঃআণবিক বল কমে যায়, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, এরা কি মুক্ত প্রবাহী রূপে কাজ করতে পারে, সুতরাং তাদের সান্দ্র বল কি হয়ে যাবে কমে যাবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে খেয়াল করো, গ্যাসের যদি আমি তাপমাত্রাটা বাড়াই, গ্যাসের অণুগুলো কিন্তু কি অলরেডি অনেক দূরে দূরে অবস্থান করে, এই গ্যাসের যে অণুগুলো আছে এটা কি গ্যাসের অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি না, গ্যাসের অণুগুলা নরমাল তাপমাত্রায় অনেক বেশি দূরে অবস্থান করে এবং এদের মধ্যে সংঘর্ষ অনেক বেশি হয়। আমি যদি তাপমাত্রা আরো বাড়াই দিই এদের ক্ষেত্রে কি হবে, এদের কি এদের গতিশক্তি আরো বেশি বেড়ে যাবে এবং এদের কি বেগও বেড়ে যাবে। তাহলে এদের আগে থেকে অনেক বেশি বেগ ছিল, আগে থেকে তারা অনেক সংঘর্ষে লিপ্ত হইতো, তাদের বেগ আরো বেশি বেড়ে যাওয়ার কারণে তাদের মধ্যে কি উল্টা আরো বেশি সংঘর্ষ হয়ে তাদের মধ্যে কি হবে ঘর্ষণটা কি বেড়ে যাচ্ছে। আমাদের ভালো কাজ করতে গিয়ে কি আরো হিতে বিপরীত হয়ে গেল, কারণ তাদের মধ্যে অলরেডি অনেক বেশি পরিমাণ গতিশক্তি ছিল, তাপমাত্রা বাড়ার কারণে গতিশক্তি আরো বেশি বেড়ে গেছে, উল্টা তারা ফ্লো হওয়ার পরিবর্তে তাদের নিজস্ব সংঘর্ষের কারণে তাদের মধ্যে কি হয়ে যাবে ঘর্ষণটা আরো বেশি বেড়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, গ্যাসের জন্য কি হচ্ছে সংঘর্ষটা বেড়ে যাচ্ছে, সুতরাং এদের সান্দ্র বলটা কি হয়ে যাবে বেড়ে যাবে। দুইটার ক্ষেত্রে ইফেক্টটা সেম, তরলের ক্ষেত্রেও কিন্তু কি আমার কি হয়ে যাচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে কিন্তু আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু তরলের ক্ষেত্রে আমার কি মুক্ত প্রবাহটা বেড়ে যাওয়ার কারণে সান্দ্র বল কি কমে যাচ্ছে, আর গ্যাসের ক্ষেত্রে সেটা আগে থেকে অনেক বেশি গতিশক্তি এবং বেগে থাকার কারণে তাদের মধ্যে কি উল্টা সংঘর্ষ বেড়ে গিয়ে সান্দ্র বলটা কি বেড়ে যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট ইফেক্ট, এটা কিন্তু কি আমার ঘ নম্বর কোশ্চেন অর্থাৎ উচ্চতা দক্ষতা কোশ্চেনে আসে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাক, আমরা সান্দ্র বল এর পরের ক্লাসে শেষ করতে ট্রাই করবো যত তাড়াতাড়ি সম্ভব, অথবা পরের ক্লাসে শেষ না হলেও আমাদের 1টা ক্লাসে কিন্তু কি শেষ হয়ে যাবে। আমি কিন্তু অনেক ডিটেইলসলি বলার ট্রাই করতেছি, তুমি যদি আমার ক্লাসটা ফলো করো আশা করি কি আপনার কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাক, আল্লাহ হাফিজ।